আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে যে সমঝোতা হয়েছে, অনেকে মধ্যপ্রাচ্যের এটিকে নতুন যুগের সূচনা বলেছিলেন। আজ সেই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হরমুজ প্রণালী আবারও উত্তপ্ত কেন্দ্রবিন্দু। ড্রোন হামলা, তেলবাহী জাহাজ থেমে যাওয়া, নতুন শিপিং রুট নিয়ে বিরোধ, আবার মার্কিন কূটনৈতিক তৎপরতা। অন্যদিকে ইরানের উপর কিছু তেল নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই শান্তির পথের অগ্রগতি, নাকি যুদ্ধের আগের কৌশলগত অবস্থান গ্রহণ? আজ আশুরার দিন নিয়ে কিছু কথা বলার ইচ্ছে ছিল। এই বিষয়টি শুধু ইতিহাস নয়, শুধু যুক্তির বিষয় নয়, এটি একটি উপলব্ধির বিষয়, হৃদয় দিয়ে অনুভব করার বিষয়। একবার কল্পনা করুন, চারিদিকে উত্তপ্ত বালুরাশি, মাঝখানে কয়েকটি তাঁবু, অনতি দূরে প্রবাহিত হচ্ছে ফোরাত নদী। অথচ সেই পানির কাছে যাওয়ার পথ বন্ধ করে রেখেছে ইয়াজিদের সৈন্যরা। তাঁবুতে পানি নেই, তৃষ্ণায় কাতর নারী, শিশু, বৃদ্ধ সবাই ছটফট করছে। এমন বর্ণনা এসেছে, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। তার মানে কি করুণ অবস্থা! আপনারা পিপাসার্ত অবস্থা একটু কল্পনা করুন। এবং এই অবস্থা যদি দিনের পর দিন কন্টিনিউ করে, অন্ন নাই, পানি নাই, যেখানে শিশু, বৃদ্ধ, মহিলা রয়েছে, এই অবস্থায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ৬ মাসের শিশু আলী আসগরকে কোলে নিয়ে সামান্য এক ফোঁটা পানির আবেদন করলেন। কিন্তু উত্তরে এলো করুণা নয়, একটি তীর। সেই তীর বিদীর্ণ করে দিয়ে গেল নিষ্পাপ শিশুর গলা। একবার ভাবুন, একজন বাবা তার সন্তানের এমন মৃত্যু নিজের কোলে ধারণ করছেন। আর সেই বাবা কে? তিনি বেহেশতের যুবকদের সর্দার, তিনি বিশ্ব নবী, দোজাহানের বাদশাহ, আখেরি নবী, রাহমাতাল লিল আলামিন, করুণার আধার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র। তার কলিজার টুকরা, তার নয়নের মণি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন তিনি এই পথ বেছে নিয়েছিলেন? ক্ষমতার জন্য নয়, রাজত্বের জন্য নয়, প্রতিশোধের জন্য নয়। তিনি আত্মত্যাগ করেছিলেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, জুলুমের বিরুদ্ধে মাথা নত না করার জন্য, হক ও বাতিলের মাঝখানে একটি স্পষ্ট রেখা টেনে দেওয়ার জন্য। কারবালা আমাদের শেখায়, সবসময় বিজয় সংখ্যায় হয় না, শক্তিরও হয় না। কখনো কখনো সত্যের বিজয় ঘটে আত্মত্যাগের মাধ্যমে। সেই আত্মত্যাগই যুগের পর যুগ মানুষকে সত্যের পথে চলার সাহস দেয়। আশুরা তাই শুধু শোকের দিন নয়, এটিকে বিবেককে জাগ্রত করার দিন। এটি অন্যায়ের সামনে আপোষ না করার শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয়, সত্যের জন্য প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগই বৃথা যায় না। আল্লাহ আমাদের কারবালার শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। যাক, যে কথা বলছিলাম সে বিষয়ে ঘুরে আসি। হরমুজে আসলে কি ঘটছে? অনেকে মনে করছেন ইরান আবার হরমুজ বন্ধ করে দিয়েছে। বাস্তবতা একটু ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতার পর হরমুজ প্রণালী
আবার আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু এরপরেই দেখা দেয় নতুন বিরোধ। জাহাজ কোন পথ দিয়ে যাবে? ইরান একটি নতুন সমোন্নতি শিপিং রুট ঘোষণা করে। এই রুটটি ইরানের উপকূল ঘেঁষে যায়। তেহরানের বক্তব্য, এই রুটে ইরান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং ভবিষ্যতে পুরো ট্রাফিক সমন্বয় করা সহজ হবে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং কিছু আন্তর্জাতিক শিপিং কোম্পানি ওমান উপকূল ঘেঁষে বিকল্প করিডোর ব্যবহার চালিয়ে যায়। মঈদ পীরজাদার বিশ্লেষণ অনুযায়ী ওয়াশিংটন এই বিকল্প রুট ব্যবহারে উৎসাহিত করেছে, কারণ এতে ইরানের কার্যকর নিয়ন্ত্রণ কমে যাবে। এরপর আইআরজিসি সতর্ক করে ইরানের অনুমোদিত রুট ছাড়া অন্য পথ ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। কয়েক ঘন্টার মধ্যে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী হামলার আগেই ইরান জাহাজগুলোকে সতর্ক করেছিল যে তারা যে অননুমোদিত রুট ব্যবহার না করে। এখানেই মূল প্রশ্ন, হরমুজ খোলা থাকবে কিনা সেটি নয়, হরমুজ নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটি এখন সবচেয়ে বড় ভূ রাজনৈতিক লড়াই। এখন আসি মঈদ পীরজাদা কি বলেন। মঈদ পীরজাদা এই ঘটনাকে শুধু একটি সামরিক হামলা হিসাবে দেখেন না। তার মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে সেখানে হরমুজ পুনরায় চালুর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বাস্তবে বিকল্প রুট ব্যবহার করে ইরানের ভূরাজনৈতিক প্রভাব কমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ব্যাখ্যায় ইরান বুঝিয়ে দিয়েছে হরমুজ খোলা থাকবে, কিন্তু নিয়ম আমাদের শর্তেই চলবে। তার মতে এই হামলা ছিল ব্যাপক ক্ষয়ক্ষতিকর নয়, বরং এটি কৌশলগত একটি বার্তা দেওয়া। এবার আসে আল জাজিরা কি বলছে। আল জাজিরার প্রতিবেদন তুলনামূলক একটু সতর্কতামূলক। তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের একটি আলোচনা কাঠামো তৈরি হয়েছে। উভয় পক্ষ উত্তেজনা কমাতে সম্মত হয়েছে, কিন্তু হরমুজের শিপিং রুট নিয়ন্ত্রণ, সম্ভাব্য ট্রানজিট ফি এবং নিরাপত্তা ব্যবস্থা এখনো অমীমাংসিত। অর্থাৎ সমঝোতা চুক্তি হয়েছে, কিন্তু শান্তি চুক্তির সবচেয়ে কঠিন অধ্যায় এখন শুরু হয়েছে। কেন যুক্তরাষ্ট্র আংশিক নিষেধাজ্ঞা শিথিল করল? আপনারা জানেন এর মধ্যে এই উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ইরানের তেল খাতের উপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। সাময়িক শব্দটি একটু মাথায় রাখবেন। তাদের ব্যাখ্যায় এটি আলোচনার অগ্রগতি ধরে রাখার একটি আস্থাবর্ধক পদক্ষেপ। কিন্তু এখানেই নতুন প্রশ্ন, সাময়িকভাবে কেন? অর্থাৎ সুযোগ বুঝে যুক্তরাষ্ট্র এই সুবিধা বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্র তার সুবিধামতো অবস্থান পরিবর্তন করতে পারদর্শী, তার প্রমাণ সে বহুবার রেখেছে, বিশেষ করে ট্রাম্প। যদি শান্তি আলোচনাই মূল লক্ষ্য হয়, তাহলে হরমুজে নতুন রুট নিয়ে এত বড় বিরোধ সৃষ্টির প্রেক্ষাপট কেন তৈরি করা হলো? এর মধ্যে মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফর করছেন। এই সফরের উদ্দেশ্য কি? এই ঘটনার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সফর করেন, যারা ইরানের সাথে যুদ্ধ সময়কালীন আরো নিকটবর্তী হয়েছে ইসরায়েলের। কিন্তু লক্ষণীয় বিষয় হলো তিনি গালফের সকল দেশগুলো সফর করছেন না, অথচ গালফের সকল দেশে মার্কিন মিত্র হিসাবে পরিচিত।
এতে আঞ্চলিক বিভাজন স্পষ্ট বোঝা যাচ্ছে। সরকারি বিবৃতি অনুযায়ী সফরের উদ্দেশ্য ছিল ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে আলোচনা, হরমুজে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা। কিন্তু এখান থেকেই শুরু হয়েছে নানা বিশ্লেষণ। একটি ব্যাখ্যা হলো এই সফরের উদ্দেশ্য ছিল উপসাগরীয় দেশগুলোর সমর্থন নিশ্চিত করা, শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। আরেকটি বিশ্লেষণ বলছে রুবিওর সফর মূলত যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত আঞ্চলিক মিত্রদের, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা। আরো একটি সন্দেহপ্রবণ ব্যাখ্যা হলো এই পুরো কূটনৈতিক প্রক্রিয়া হতো সময় কেনার একটি কৌশল, অর্থাৎ আলোচনা চলবে কিন্তু একই সঙ্গে ভবিষ্যতের সামরিক ও কৌশলগত বিকল্পও খোলা রাখা হবে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, বর্তমানে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই যা নিশ্চিতভাবে দেখায় যে রুবিওর সফরের উদ্দেশ্য ছিল যে ডিফেন্সের শান্তি উদ্যোগকে ব্যর্থ করা বা ভবিষ্যৎ সামরিক হামলার প্রস্তুতি নেওয়া। এসব হলো বিভিন্ন বিশ্লেষণের সম্ভাব্য ব্যাখ্যা, প্রতিষ্ঠিত সত্য নয়, এটা একটা পারসেপশন। তবে এসব ক্ষেত্রে পারসেপশন ম্যাটার করে। সামনে কি হতে পারে? বর্তমান পরিস্থিতির অন্তত তিনটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। প্রথমত, ইরান দেখাতে চাইছে সামরিক ও সামুদ্রিক নিয়ন্ত্রণের সক্ষমতা এখনো তাদের অক্ষুণ্ণ আছে। দ্বিতীয়ত, সমঝোতা হয়েছে কিন্তু সমুদ্র পথের নিয়ন্ত্রণ নিয়ে দর কষাকষি এখনো চলছে। তৃতীয়ত, উভয় পক্ষই যুদ্ধ এড়াতে চায় কিন্তু আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে সীমিত চাপ প্রয়োগ করছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কি? বিশ্বের সামগ্রিক তেলের পরিবহন এই হরমুজ প্রণালী দিয়ে 1/5 ঘটে। তাই এখানে সাময়িক বিঘ্ন রাজনৈতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। তেলের দাম, বিমা ব্যয়, জাহাজ চলাচলের খরচ, এমনকি বৈশ্বিক মুদ্রাস্ফীতিও এর সঙ্গে জড়িত। অর্থাৎ হরমুজের এই সংকট কেবল মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের অর্থনীতির সাথে জড়িত। সবশেষে বলবো, হরমুজের ঘটনাকে শুধুমাত্র একটি ড্রোন হামলা হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। এটি একই সঙ্গে সামরিক শক্তি প্রদর্শন, অর্থনৈতিক দর কষাকষি, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক দর কষাকষি, সামুদ্রিক নিয়ন্ত্রণের লড়াই এবং যুক্তরাষ্ট্র ইরান শান্তি প্রক্রিয়ার প্রথম বড় পরীক্ষা। আগামী কয়েক সপ্তাহেই বোঝা যাবে এটি কি নতুন সংঘাতের সূচনা নাকি কঠিন দর কষাকষির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে। আপনারা কি মনে করেন? হরমুজের নতুন রুট কি শুধু নিরাপত্তার বিষয় নাকি এটি ভবিষ্যৎ বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে বড় শক্তিগুলোর নতুন প্রতিযোগিতা? আমার বিশ্লেষণ মন্তব্যে লিখুন। মাফ করবেন, আপনাদের বিশ্লেষণ মন্তব্যে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফোর্থ ডাইমেনশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।